এই এখন কথা বলবা না। দেখো আজকে আমরা এই জ্যামিতির এই অংশ আলোচনা করব। সবাই বোঝার চেষ্টা করবেন আমি যেটা বলছি, আর আমি যে কথাগুলো বলবো সেগুলো বিশেষ করে চিত্রের মাধ্যমে, ঠিক আছে, চিত্রের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করব। দেখো আমার এই বোর্ডটা হচ্ছে একটা সমতল। তোমরা যদি নিজেদের নিয়ে ব্যস্ত থাকে তাহলে আমার আর পড়ানোর দরকার নাই। পড়ানোর সময় তোমরা কথা বললে আমার মনোযোগ নষ্ট হয়। দেখো এই একটা বৃত্ত আর এই একটা রেখা একই সমতলে অবস্থিত। আমরা বোর্ডটাকে সমতল বললাম, তোমার খাতার পৃষ্ঠা একটা সমতল। সেই সমতলে একটা বৃত্ত আর একটা রেখা আছে, একটা বৃত্ত আর একটা রেখা আছে, কিন্তু তাদের মধ্যে কোনো সাধারণ বিন্দু নাই। সাধারণ বিন্দু মানে কমন, যে বিন্দুটা বৃত্তের উপরেও আছে রেখার উপরেও আছে। আছে কি এখানে? নাই। তো আমি আর একটা রেখা নিলাম, আর এখানে আমি একটা বৃত্ত নিলাম এটা। তো তুমি দেখো যে এই পি কিউ রেখা বৃত্তটাকে দুইটা বিন্দুতে ছেদ করছে। পি কিউ রেখা, তাহলে সমতলে অবস্থিত একটি রেখা বৃত্তকে সর্বাধিক দুইটা বিন্দুতে ছেদ করতে পারে। এমসিকিউ আসবে, ঠিক আছে, যে সমতলে অবস্থিত একটা রেখা বৃত্তকে সর্বাধিক দুইটা বিন্দুতে ছেদ করতে পারে, ঠিক আছে। তারপরে আমি আর একটা বৃত্ত নিলাম, তখন আমি এটাকে বললাম যে এটা মনে করো পি কিউ, আর এটা হচ্ছে ছেদক। বৃত্ত আর রেখা এই বিন্দুতে ছেদ করছে। এই বিন্দুটা বৃত্তের উপরেও আছে, রেখার উপরেও আছে। তাইলে বৃত্ত আর রেখা আর বৃত্তের যদি ছেদ বিন্দু একটা হয় তখন সেটা হবে হইতেছে স্পর্শক। তখন সেটা কি? এটা হইতেছে স্পর্শক। তাহলে স্পর্শক বৃত্তকে কয়টা বিন্দুতে স্পর্শ করে? একটা। বৃত্ত এবং রেখার যদি একটা সাধারণ বিন্দু থাকে তখন সেটা হচ্ছে স্পর্শক হবে। এখানে যে এই বিন্দুটা আছে সাধারণ বিন্দু, যা বৃত্তের উপরেও আছে রেখার উপরেও আছে। এই স্পর্শ বিন্দু ব্যতীত, এখন কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন, স্পর্শ বিন্দু ব্যতীত পি কিউ রেখার সকল বিন্দু বৃত্তের বাইরে থাকবে। কি বলছে? এই স্পর্শ বিন্দু ছাড়া, এটা ছাড়া, স্পর্শ বিন্দু ব্যতীত এই পি কিউ রেখার উপরে যত বিন্দু আছে সবাই বৃত্তের বাইরে থাকবে। সবাই বৃত্তের বাইরে থাকবে। এই স্পর্শ বিন্দু ছাড়া বৃত্তের সকল বিন্দু রেখার বাইরে থাকবে। বৃত্তের উপরস্থ সকল বিন্দু রেখার বাইরে থাকবে, আর রেখার সকল বিন্দু বৃত্তের বাইরে থাকবে। বোঝা গেল? এই কথাটা মনে রাখেন, এটা আমাদের লাগবে, একটু পরে প্রমাণে লাগবে। তাহলে এই স্পর্শ বিন্দু ছাড়া রেখার সকল বিন্দু বৃত্তের বাইরে। রেখার সকল বিন্দু বাইরে, কে ছাড়া? স্পর্শ বিন্দু ছাড়া, ঠিক আছে। আবার বৃত্তের সকল বিন্দু রেখার বাইরে, স্পর্শ বিন্দু ছাড়া, ঠিক আছে। তো স্পর্শক হওয়ার শর্ত কি? বৃত্ত রেখার একটা সাধারণ বিন্দু থাকবে, রেখাটি বৃত্তটিকে একটা বিন্দুতে ছেদ করবে অথবা স্পর্শ করবে। ওই ছেদ বিন্দুকে বলে স্পর্শ বিন্দু, ঠিক আছে। আর যখন একটা রেখা বৃত্তকে দুইটা বিন্দুতে ছেদ করে তখন সেটা হবে ছেদক। তাহলে এটা কি?
এটাকে বলে ছেদক। ঠিক আছে, ছেদক বৃত্তকে কয়টা বিন্দুতে ছেদ করে? দুইটা। একটা বিন্দুতে ছেদ করলে স্পর্শক, দুইটা বিন্দুতে ছেদ করলে ছেদক। তাহলে এই বৃত্ত আর এই রেখার কোনো সাধারণ বিন্দু নাই, তাহলে এটা ছেদকও না, স্পর্শকও না। একই সমতলে অবস্থিত একটা বৃত্ত, একটা রেখা। একই সমতলে অবস্থিত একটা বৃত্ত আর একটা রেখা, এদের মধ্যে কোনো সম্পর্ক নেই। আছে? কোনো সম্পর্ক নেই। এটার সাথে এই রেখার সম্পর্ক আছে। কেমন সম্পর্ক? ছেদক। রেখাটি বৃত্তটিকে দুইটা বিন্দুতে ছেদ করছে। আর এই বৃত্তের সাথে এই রেখার সম্পর্ক আছে, এই বৃত্তের স্পর্শক, কারণ একটা বিন্দুতে ছেদ করছে, অথবা একটা বিন্দু আছে যেটা সাধারণ, যেটা রেখার উপরেও আছে, বৃত্তের উপরেও আছে। তাহলে ছেদকের ছেদবিন্দুর অভ্যন্তরস্থ, ছেদকের ছেদবিন্দুর অভ্যন্তরস্থ সকল বিন্দু বৃত্তের ভিতরে থাকবে। কোথায় থাকবে? বৃত্তের ভিতরে। ছেদবিন্দুর অভ্যন্তরে যত বিন্দু আছে সবগুলো কি বৃত্তের ভিতরে অবস্থান করছে। বুঝা গেল? তাহলে একই সমতলে অবস্থিত দুইটা, একটা বৃত্ত এবং একটা রেখা সর্বাধিক দুইটা বিন্দুতে ছেদ করতে পারে, তখন সেটাকে বলা হবে ছেদক। একটা বৃত্ত আর একটা রেখা, একই সমতলে অবস্থিত একটা বৃত্ত এবং একটা রেখা যদি একটা মাত্র সাধারণ বিন্দু থাকে বা ছেদ বিন্দু থাকে, তখন সেটি হবে স্পর্শক। ঠিক আছে? আর এখানে তাহলে আমরা এটা বুঝলাম যে ছেদক, স্পর্শক এই বিষয়গুলো কি। ঠিক আছে, এবার আমরা দেখব হচ্ছে যে সাধারণ স্পর্শক। যদি কোনো রেখাকে দুইটি বৃত্ত স্পর্শ করে, যদি কোনো রেখাকে দুইটা বৃত্ত স্পর্শ করে, তখন সেটা হবে সাধারণ স্পর্শক। তখন সেটা কি হবে? মনে করো এরকম। ঠিক আছে, তাহলে এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, তাহলে এখানে পিকিউ কি হবে? এই পিকিউ সাধারণ স্পর্শক, এটা সাধারণ স্পর্শক। এখানে পিকিউটা হচ্ছে সাধারণ স্পর্শক। যদি এমন হয় মনে করো, ঠিক আছে, তাহলে এটা কি? এটাও কি সাধারণ স্পর্শক। তাহলে এটাও সাধারণ স্পর্শক, এটাও সাধারণ স্পর্শক, দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। কেমন পার্থক্য? এই বৃত্তের কেন্দ্র দুইটা স্পর্শকের একই পাশে অবস্থান করছে, আর এই দুইটা বৃত্তের কেন্দ্রদ্বয়, কি বলছি, এখানে যেই দুইটা বৃত্তের কেন্দ্র স্পর্শকের একই পাশে আছে এটা, আর এখানে এই দুইটা বৃত্তের কেন্দ্র স্পর্শকের বিপরীত পাশে আছে। একই পাশে থাকলে সরল সাধারণ স্পর্শক, আর কেন্দ্র যদি বিপরীত পাশে থাকে তাহলে তির্যক সাধারণ স্পর্শক হবে। বুঝা গেল? যদি বৃত্ত দুইটির কেন্দ্র স্পর্শকের একই পাশে থাকে, তাহলে সেই স্পর্শকটিকে বলা হবে সরল সাধারণ স্পর্শক। আর যদি বৃত্ত দুইটার কেন্দ্র স্পর্শকের বিপরীত পাশে থাকে, তাহলে সেটাকে বলা হবে তির্যক সাধারণ স্পর্শক। তির্যক সাধারণ স্পর্শক। বুঝা গেল? তাহলে তির্যক সাধারণ স্পর্শকের কেন্দ্রদ্বয় স্পর্শকের বিপরীত পাশে থাকে, আর সরল সাধারণ স্পর্শকের কেন্দ্রদ্বয় একই পাশে থাকে, স্পর্শকের একই পাশে থাকে। বুঝা গেল? তো আমরা তির্যক আর সরল সাধারণ স্পর্শক দেখে নিলাম। এখন
আরেকটা জিনিস আমরা এখন দেখব যে মনে করো এই একটা বৃত্ত আর এই একটা বৃত্ত, এই দুইটা বৃত্ত পরস্পরকে কিভাবে স্পর্শ করছে? বহিস্থ বহিস্থ স্পর্শ করছে, বহিঃস্পর্শ। ঠিক আছে, এটা হচ্ছে কি ছেদক, এটা কি ছেদক, এটা হচ্ছে ও, এটা হইতেছে কিউ। তাইলে এই যে বৃত্ত দুইটা পরস্পরকে কি স্পর্শ করছে? বহিঃস্পর্শ করছে। ঠিক আছে, এবং তাদের স্পর্শ বিন্দুতে একটা স্পর্শক আছে, সেটা কেমন? সাধারণ স্পর্শক। কেমন স্পর্শক? সাধারণ স্পর্শক। এই বৃত্তের স্পর্শক পিও কিউ, এই বৃত্তের স্পর্শক পিও কিউ, সাধারণ স্পর্শক। দুইটা সাধারণ স্পর্শক, কোনো সন্দেহ নেই। এখন এই সাধারণ স্পর্শকের যে স্পর্শ বিন্দু, এই বৃত্ত যে বিন্দুতে স্পর্শ করছে স্পর্শককে, এই বৃত্ত যে বিন্দুতে স্পর্শককে স্পর্শ করছে, এই বৃত্ত ঠিক ওই বিন্দুতে স্পর্শককে স্পর্শ করছে। বুঝা গেল? তাইলে এই দুইটা বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করছে। ঠিক আছে, তারপরে অন্তঃস্পর্শ। অন্তঃস্পর্শ মনে করো যে দুইটা বৃত্ত পরস্পর এখানে স্পর্শ করছে, এটা হচ্ছে অন্তঃস্পর্শ। এটা বহিঃস্পর্শ, এটা অন্তঃস্পর্শ। বুঝা গেল? এটা বহিঃস্পর্শ, এটা অন্তঃস্পর্শ। এখন দেখেন, এটা হচ্ছে C1, এটা হচ্ছে C2 কেন্দ্র। তো আমি যদি বলি C1 C2 এর দূরত্ব, C1 C2 কেন্দ্রদ্বয়ের মধ্যকার দূরত্ব বৃত্ত দুইটার ব্যাসার্ধের যোগফলের সমান। এখানে OC1 প্লাস OC2, এটার মান হচ্ছে R1, এটা হচ্ছে R2। মাথায় রাখেন, এটা দেখলে বোঝা যায় C1 C2 কি। C1 C2 কি? বৃত্ত দুইটির কেন্দ্রদ্বয়ের মধ্যকার দূরত্ব। এটাও আপনারা বলতে পারেন না। PQ কি? PO কিউ বিন্দুর সংযোগ রেখার দৈর্ঘ্য, সংযোগ রেখাংশের দৈর্ঘ্য। তাহলে C1 C2 কি? কেন্দ্রদ্বয়ের মধ্যকার দূরত্ব। C1 C2 কি? কেন্দ্রদ্বয়ের মধ্যকার দূরত্ব। বহিঃস্পর্শ করলে যেটা হবে সেটা হইতেছে বৃত্তের ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান। এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে বৃত্তদ্বয়ের ব্যাসার্ধের যোগফল হবে কেন্দ্রদ্বয়ের মধ্যকার দূরত্ব। বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যকার দূরত্ব হবে ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান। অন্তঃস্পর্শ মনে করেন এটা হচ্ছে আমাদের এই বৃত্তের কেন্দ্র, আর এটা হচ্ছে এই বৃত্তের কেন্দ্র। দেখেন, এটা C1, এটা C2, এইখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত স্পর্শবিন্দু ও বললাম। ঠিক আছে, OC1 ইজ ইকুয়াল টু R1, OC2 ইজ ইকুয়াল টু R2। ঠিক আছে, এখন দেখো তো C1 C2 এর যে দূরত্ব সেটা কি হবে? OC1 মাইনাস OC2। ঠিক কিনা? এইটুকু সমান সমান কি হবে? এখান থেকে এই পর্যন্ত মাইনাস এখান থেকে এই পর্যন্ত, না? বোঝা যায় না? তাহলে এটা যদি আমি R1 বলি আর এটা যদি R2 বলি, তাহলে দুইটা বৃত্ত পরস্পর অন্তঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে ব্যাসার্ধদ্বয়ের পার্থক্যের সমান। কি বলছি? এই যে বিষয়গুলো বলতেছি এইগুলো গুরুত্বপূর্ণ। এই যে এই কনসেপ্ট ইন্টারে লাগে, ইন্টারেও লাগে। ইন্টারের পড়াইতেছি না, আপনাদের পড়াইতেছি।
দুইটা বৃত্ত অন্তঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যকার দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের পার্থক্যের সমান, যেটা চিত্র দেখলে সুন্দর মতো বলা যায়। বর্ণনা পড়ে তো শুধু মুখস্থ করবেন, কিন্তু চিত্র দেখলে একটা ভালো কনসেপ্ট পাবেন। C1 C2 কি? C1 একটা বিন্দু, C2 একটা বিন্দু। C1 C2 কি নির্দেশ করে? বিন্দুদ্বয়ের মধ্যকার দূরত্ব নির্দেশ করে। তাহলে C1 C2 কি? কেন্দ্র। তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যকার দূরত্ব ইজ ইকুয়াল টু ব্যাসার্ধদ্বয়ের পার্থক্য। তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের পার্থক্যের সমান কখন? বৃত্তদ্বয় অন্তঃস্পর্শ করলে। বৃত্তদ্বয় অন্তঃস্পর্শ করলে। এটা কি? কেন্দ্রদ্বয়ের মধ্যকার দূরত্ব। ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান কখন? বৃত্তদ্বয় বহিঃস্পর্শ করলে। বৃত্তদ্বয় বহিঃস্পর্শ করলে। ঠিক আছে? বইয়ের মধ্যে এই গণিত বইটা যখন যে চ্যাপ্টার পড়ানো হবে তার মধ্যে অনুসিদ্ধান্ত, মন্তব্য, দ্রষ্টব্য এই পড়াগুলো পড়বেন। পড়লে আপনার এমসিকিউ সহজ হবে। আর যদি না পড়েন তাহলে ওই যে এমসিকিউ এ ফেল আসবে। হ্যাঁ, 8 পাইলে পাস, 7 পায়ে বসে থাকবেন, 6 পাবেন, এরকম। তাহলে এগুলো পড়তে হবে। তো এখন আমি এ পর্যন্ত অনেকবার বিষয়টা বলছি, আবারও বলছি। আমি যদি বলি যে এটা AB আর এটা হচ্ছে P একটা বিন্দু, P বিন্দু থেকে AB রেখার অনেকগুলো দূরত্ব আছে, অনেক দূরত্ব, তাই না? এই একটা দূরত্ব, এই একটা দূরত্ব, এই একটা দূরত্ব, এরকম অসংখ্য দূরত্ব আছে, আছে কি না? এরকম অসংখ্য দূরত্ব আছে। তাহলে কোনো বিন্দু থেকে কোনো রেখার যত দূরত্ব আছে তার মধ্যে যে দূরত্বটা কম, যে দূরত্বটা ক্ষুদ্রতম, সেটা হচ্ছে লম্ব। সেটা কি? লম্ব। কোনো বিন্দু থেকে কোনো রেখার দূরত্ব বলতে আমরা লম্ব দূরত্বকে বুঝি। কোনো বিন্দু থেকে কোনো রেখার দূরত্ব বলতে আমরা কি বুঝি? লম্ব দূরত্বকে বুঝি। তাহলে কোনো বিন্দু থেকে রেখার কতগুলো বিন্দু আছে? মানে কোনো বিন্দু থেকে কোনো রেখার অসংখ্য দূরত্ব আছে, তার মধ্যে যে দূরত্বটা কম সেটা হচ্ছে লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব যেটা, সেটা কম। ক্ষুদ্রতম দূরত্ব হচ্ছে লম্ব দূরত্ব। ক্ষুদ্রতম দূরত্ব কি? লম্ব দূরত্ব। এবার আমরা প্রমাণে আসি যে 25 নাম্বার উপপাদ্য। এখানে বলা হইতেছে যে বৃত্তের কোনো বিন্দুতে, মনোযোগ দিয়ে শুনবেন, 25 নাম্বার একটু বেশিই জটিল, কারণ এখানে গাণিতিক যুক্তি নাই, এখানে আছে শুধুমাত্র তাত্ত্বিক যুক্তি, থিওরিটিক্যাল। আপনাকে বিবরণ দিয়ে লিখতে হবে। ঠিক আছে? এই জন্য আমি বারবার রিপিট করব, বড়টা বোঝার চেষ্টা করবেন। বৃত্তের কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক, কি বলছে? বৃত্তের কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। এই জিনিসটা বললে একদম স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব, কি যে জঘন্য শোনা যায়। বরং আমরা সব বাদ দিয়ে দুইটা ওয়ার্ড বলবো, স্পর্শক ব্যাসার্ধের উপর লম্ব। বলছে কি? স্পর্শক ব্যাসার্ধের উপর লম্ব। বাকিটা আস্তে আস্তে আমি পরে শেখাবো। তাহলে স্পর্শক লম্ব কার উপর? ব্যাসার্ধের উপর। এটা বুঝেন, প্রমাণের মধ্যে বলছে স্পর্শক লম্ব ব্যাসার্ধের উপর। স্পর্শক লম্ব কার উপর? ব্যাসার্ধের উপর। এই উপপাদ্যের সামারি কথা এটাই প্রমাণ করতে হবে। আমি বলছি যে আমি একটা এখানে বৃত্ত নিলাম, বৃত্ত, ঠিক আছে? আচ্ছা, এটা এখন আমি কি করলাম? একটা স্পর্শক নিব, ঠিক আছে? একটা স্পর্শক নিলাম। মনে করো এটা হচ্ছে পি, এটা হচ্ছে টি। পিটি হচ্ছে স্পর্শক। পিটি কি?
ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, আমি বৃত্তের নাম দিলাম কি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের পি বিন্দুতে পিটি একটা স্পর্শক। আমরা পিটি স্পর্শক কোথায় আঁকছি? বৃত্তের পি বিন্দুতে। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের পি বিন্দুতে পিটি একটি স্পর্শক। আর এই স্পর্শ বিন্দু দিয়ে যে ব্যাসার্ধ, স্পর্শ বিন্দুর সাথে কেন্দ্র যোগ করলে যে ব্যাসার্ধ হবে সেটাকেই বলে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। বৃত্তের স্পর্শকের স্পর্শ বিন্দু, বৃত্তের স্পর্শকের স্পর্শ বিন্দু, স্পর্শকের স্পর্শ বিন্দু আর বৃত্তের কেন্দ্র যোগ করলে যে ব্যাসার্ধ পাওয়া যায় তাকে কি বলে? স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাইলে বিশেষ নির্বাচন এরকম হবে, একদম সহজ, চিত্র দেখে দেখে বলবেন, খুব ভালো করে বুঝবেন। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের পি বিন্দুতে পিটি একটি স্পর্শক। পিটি স্পর্শক কোথায়? পি বিন্দুতে। এই জন্য বলছি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের পি বিন্দুতে পিটি একটি স্পর্শক এবং ওপি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। ওপি কেমন ব্যাসার্ধ? স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। প্রমাণ করতে হবে যে ওপি নো পিটি, পিটি লম্ব ওপি, পিটি লম্ব ওপি স্পর্শক লম্ব ব্যাসার্ধের উপর। স্পর্শক কার উপর লম্ব? ব্যাসার্ধের উপর। প্রশ্নে তো এটাই বলা আছে। তাহলে স্পর্শক লম্ব ব্যাসার্ধ, এটা কেমন ব্যাসার্ধ? স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। এই জন্যই বলতেছে বৃত্তের কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব, ব্যাসার্ধের উপর লম্ব। সেই ব্যাসার্ধটা কেমন? স্পর্শ বিন্দুগামী। সেই ব্যাসার্ধটা কেমন? স্পর্শ বিন্দুগামী। ক্লিয়ার? আচ্ছা, এখন অঙ্কন। অঙ্কন বলতেছে যে পিটি স্পর্শকের উপর যে কোনো বিন্দু কিউ, অথবা এভাবে বলা যায় যে পিটি স্পর্শকের উপরস্থ যে কোনো বিন্দু কিউ, ও কিউ যোগ করি, ও কিউ যোগ করি। প্রমাণ। তাহলে প্রথম থেকে আমি আবারও বলছি, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের পি বিন্দুতে পিটি একটি স্পর্শক এবং ওপি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। প্রমাণ করতে হবে পিটি লম্ব ওপি। অঙ্কন। পিটি স্পর্শকের উপরস্থ যে কোনো বিন্দু কিউ নি, ও কিউ যোগ করি। প্রমাণ। যেহেতু বৃত্তের পি বিন্দুতে পিটি একটি স্পর্শক, বৃত্তের কোন বিন্দুতে? পি বিন্দুতে। পিটি কি? স্পর্শক। পিটি স্পর্শক, ঠিক আছে? সুতরাং পি বিন্দু ব্যতীত, যেহেতু বলছি পি বিন্দুতে স্পর্শক, তাই পি বিন্দু ব্যতীত পিটি স্পর্শকের উপরস্থ সকল বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত। যেহেতু বৃত্তের পি বিন্দুতে পিটি স্পর্শক, তাই সেহেতু পি বিন্দু ছাড়া, পি বিন্দু ব্যতীত পিটি স্পর্শকের সব বিন্দু মানে সকল বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত। সুতরাং কিউ বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত। বৃত্তের পি বিন্দুতে পিটি স্পর্শক, সেহেতু পি বিন্দু ছাড়া পিটি স্পর্শকের সকল বিন্দু বৃত্তের বাইরে। পিটি স্পর্শকের সকল বিন্দু বৃত্তের বাইরে। সুতরাং কিউ বিন্দু কি? বৃত্তের বাইরে অবস্থিত। এখন ভালো করে বুঝবেন, ও কিউ, ও কিউ বৃত্তের ব্যাসার্ধ না। আমি কিন্তু ও কিউকে বৃত্তের ব্যাসার্ধ বলিনি, বলছি ও কিউ। একটু থামার পরে বলবেন বৃত্তের ব্যাসার্ধ ওপি, বৃত্তের ব্যাসার্ধ ওপি এর চেয়ে বড়। ও কিউ বৃত্তের ব্যাসার্ধ ওপি এর চেয়ে, ওপি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, ওপি কি? বৃত্তের ব্যাসার্ধ। এই ব্যাসার্ধ থেকে বড়। কে বড়? ও কিউ। বইয়ের মধ্যে যেভাবে লেখছে তাতে পড়তে গেলে ও কিউ রে বৃত্তের ব্যাসার্ধ মনে হয়,
রিডিং পড়তে গেলে কি মনে হয়? ও কিউ বৃত্তের ব্যাসার্ধ ওপি এর চেয়ে বড়, তাই না? পড়তে গেলে ও কিউর ব্যাসার্ধ মনে হয়। তাহলে আমি বলছি ও কিউ ব্যাসার্ধ না, ও কিউ হচ্ছে ও এবং কিউ বিন্দুর দূরত্ব, যা বৃত্তের ব্যাসার্ধ ওপি, বৃত্তের ব্যাসার্ধ ওপি এর চেয়ে বড়। অর্থাৎ ও কিউ ইজ গ্রেটার দ্যান ওপি, ও কিউ ইজ গ্রেটার দ্যান ওপি। এটা কখন কখন সত্য হবে? ওপি ইজ গ্রেটার দ্যান ওপি এবং তা স্পর্শ বিন্দু এবং তা এইটা সত্য হবে। এটা সত্য কখন? কিউ বিন্দুটাকে এই পিটি স্পর্শকের উপর যে কোনো জায়গায় নিতে পারবো, সরাইতে পারবো, মুভ করাইতে পারবো, কিন্তু পিতে আনতে পারবো না। পিতে আনলে পরে কি হবে? ও কিউ আর ওপি সমান হয়ে যাবে না? তাহলে কি এটা বড় বলা যাবে? তো এই জন্যই বলতেছে অর্থাৎ ও কিউ ইজ গ্রেটার দ্যান ওপি এবং তা স্পর্শবিন্দু পি ব্যতীত কিউ এর পিটি স্পর্শকের উপরস্থ সকল বিন্দুর জন্য সত্য। মানে এর মানে হইতেছে যে এত বড় ওপির চেয়ে, এবং এই কিউ বিন্দুকে যদি আমি পি বিন্দু ছাড়া ওপি পিটি স্পর্শকের উপর যে কোনো জায়গায় নিয়ে যাই, তাহলে ও কিউই বড় হবে সব সময়। কোথায় ছাড়া? পি ছাড়া। এই কিউরে আপনি এদিক থেকে এদিকে সব জায়গায় মুভ করাইবেন, কিন্তু এই জায়গায় আনবেন না। বুঝা গেল? তাহলে ও কিউ ইজ গ্রেটার দেন ওপি, ও কিউ ইজ গ্রেটার দেন ওপি, ঠিক আছে? এবং তা স্পর্শ বিন্দু পি ব্যতীত পিটি স্পর্শকের উপরস্থ সকল বিন্দুর জন্য সত্য। পিটি স্পর্শকের উপরস্থ সকল বিন্দুর জন্য সত্য। তার মানে বৃত্তের কেন্দ্র ও থেকে পিটি স্পর্শকের ক্ষুদ্রতম দূরত্ব হলো ওপি। বৃত্তের কেন্দ্র ও থেকে পিটি স্পর্শকের ক্ষুদ্রতম দূরত্ব ওপি, ঠিক আছে? তাহলে কি বলছি? বৃত্তের কেন্দ্র ও থেকে পিটি স্পর্শকের ক্ষুদ্রতম দূরত্ব ওপি। যেহেতু ওপি ক্ষুদ্রতম দূরত্ব, তাহলে ওই লম্ব। ওপি কি ক্ষুদ্রতম দূরত্ব না? তাহলে লম্ব। তাহলে পিটি লম্ব ওপি। দেখেন এখানে একটা নোট দেওয়া আছে, যে কোনো সরল রেখার বহিস্থ কোনো বিন্দু থেকে ওই সরল রেখার উপরে যতগুলো দূরত্ব, যত রেখাংশ টানা যায়, যত রেখাংশ আঁকা যায় বা টানা যায়, তার মধ্যে ক্ষুদ্রতম দূরত্বটাই হচ্ছে লম্ব। ক্ষুদ্রতম দূরত্বটাই হচ্ছে কি? লম্ব বলে দেওয়া আছে। বুঝা গেল? তাহলে এটা হচ্ছে আমাদের 25 নাম্বারের প্রমাণ। এইখানে কিন্তু পুরাটাই যুক্তি নির্ভর, কোনো গাণিতিক ক্যালকুলেশন নাই। বুঝা গেল? পড়তে হবে, ইম্পর্টেন্ট বোর্ড প্রশ্ন এটা, ঠিক আছে? তো আমি আবারও বলছি, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের পি বিন্দুতে পিটি একটি স্পর্শক, ও পি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। প্রমাণ করতে হবে পিটি লম্ব ওপি, পিটি লম্ব ওপি। আপনাদের অনেকেরই একটা কথা আছে যে আমরা জ্যামিতি কিছুই বুঝি না। এমন কি হয়েছে যে আজকের পড়াটা বোঝেনি নাই? কেউ আছেন এরকম? তাহলে এটা আমরা বললাম বিশেষ নির্বাচন। তারপরে প্রমাণ করতে হবে যে অঙ্কন পিটি স্পর্শকের উপর একটা যে কোনো বিন্দু কিউ নিই, ও কিউ যোগ করি। প্রমাণে আমরা বলবো যেহেতু বৃত্তের পি বিন্দুতে, কোথায়? পি বিন্দুতে পিটি কি? স্পর্শক। যেহেতু বৃত্তের পি বিন্দুতে পিটি স্পর্শক, সেহেতু পি বিন্দু ব্যতীত
পিটি স্পর্শকের সকল বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত। তাহলে কিউ বিন্দু কোথায়? বৃত্তের বাইরে অবস্থিত। এখন ও কিউ আর ওপি এর মধ্যে তোমার দৃষ্টিতে কে বড়? তাহলে বলবা ও কিউ এর কোনো পরিচয় নেই। ওপি কি? ব্যাসার্ধ। তাহলে বলবা ও কিউ বৃত্তের ব্যাসার্ধ ওপি এর চেয়ে বড়। ও কিউ বৃত্তের ব্যাসার্ধ ওপি এর চেয়ে বড়, অর্থাৎ ও কিউ ইজ গ্রেটার দেন ওপি। এবং তাই স্পর্শবিন্দু পি ব্যতীত পিটি স্পর্শকের উপরস্থ সকল অবস্থানের জন্য সত্য। এই যে বললাম যে ও কিউ ইজ গ্রেটার দেন ওপি, এটা সবসময় বড় থাকবে। কতক্ষণ পর্যন্ত বড় থাকবে? যতক্ষণ আমরা কিউ বিন্দুরে পির উপরে না নেব, পির উপরে না নেব। আর এই জন্যই বলা হচ্ছে এবং তা এত ইজ গ্রেটার দেন এত, এবং তা স্পর্শ বিন্দু পি ব্যতীত পিটি স্পর্শকের উপরস্থ কিউ বিন্দুর সকল অবস্থানের জন্য সত্য। কিউ বিন্দুর সকল অবস্থানের জন্য সত্য, মানে কিউ বিন্দুটাকে আমরা এটার উপর থেকে সরাবো লড়াবো, কিন্তু পি বিন্দু ছাড়া, পি বিন্দুতে আনবো না। এতে করে সবসময় আমরা এটা বড় পাবো। তার মানে এটা যদি বড়ই পাই তাহলে ওপি হচ্ছে ক্ষুদ্রতম দূরত্ব। ওপি হচ্ছে ক্ষুদ্রতম দূরত্ব। বৃত্তের কেন্দ্র ও থেকে পিটি স্পর্শকের ক্ষুদ্রতম দূরত্ব হলো ওপি। সুতরাং ওপি পিটি লম্ব ওপি। ঠিক আছে। 26 নাম্বার উপপাদ্যে বলা হচ্ছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে দুটি স্পর্শক টানলে তা ওই বহিস্থ বিন্দু থেকে স্পর্শ বিন্দুর দূরত্ব সমান। বহিস্থ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক এর স্পর্শ বিন্দুর দূরত্ব কি হবে? সমান হবে। বোঝা গেল? তাহলে এখন এই প্রমাণটা খুবই সহজ এবং ইম্পর্টেন্টও। ঠিক আছে, সহজ এবং ইম্পর্টেন্ট দুইটাই। আচ্ছা, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দু দ্বয়ের দূরত্ব সমান। আমরা চিত্রটা এঁকে দেখাচ্ছি। এই হচ্ছে বৃত্ত, ঠিক আছে। এখন বহিস্থ বিন্দুটা আমি পরে নেই। কি ব্যাপার, দাঁত বের করে কেলাইতেছেন কি জন্য? কি সমস্যা? এই যে বহিস্থ বিন্দু পি, বৃত্তের বহিস্থ বিন্দু পি, পি থেকে দুইটা স্পর্শক টানলাম। ঠিক আছে, একটা হচ্ছে পি এ আর একটা হইতেছে পিবি। ঠিক আছে, তাহলে বিশেষ নির্বাচন কি হবে? বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে, আচ্ছা আমরা এটা বলি যে এটা হচ্ছে কেন্দ্র আর এটা হচ্ছে সি। ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে দুটি স্পর্শক বা রেখাংশ পি এ ও পিবি, ঠিক আছে, এ ও বি বৃত্ত, মানে বৃত্তকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে বা স্পর্শ করেছে। ঠিক আছে, তো দেখো ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তের পি বিন্দু, পি একটি বহিস্থ বিন্দু এবং পি এ ও পিবি রেখাংশ দ্বয় বৃত্তের পি এ ও বি বিন্দুতে দুটি স্পর্শক টানলে বলছে না? তাহলে আমরা বলবো যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি বৃত্তের বহিস্থ বিন্দু পি, তারপরে হইতেছে পি এ ও পিবি রেখাংশ দ্বয় বা দুটি এ ও বি বিন্দুতে দুটি স্পর্শক, বৃত্তের এ ও বি বিন্দুতে দুটি স্পর্শক পি এ ও পিবি রেখাংশ দ্বয়
রেখাংশদ্বয় বৃত্তের এ ও বি বিন্দুতে দুটি স্পর্শক, এ ও বি বিন্দুতে দুটি স্পর্শক প্রমাণ করতে হবে যে পি এ ইজ ইকুয়াল টু পিবি। কি প্রমাণ করতে হবে? এই যে পি এ ইজ ইকুয়াল টু পিবি, এই দুইটা সমান প্রমাণ করতে হবে। অঙ্কন ও এ যোগ ও এ ও বি যোগ করি, ঠিক আছে? তারপরে ও পিও যোগ করি, শুধু যোগ, ঠিক আছে? ও এ ও বি এবং ও পি যোগ করি। প্রমাণ ধাপ 1, ধাপ 1, ঠিক আছে? যেহেতু পি এ স্পর্শক এবং ও এ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, কি লিখব? যেহেতু পি এ স্পর্শক এবং ও এ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, ঠিক আছে? বিন্দুগামী ব্যাসার্ধ, সেহেতু পি এ লম্ব ও এ, সেহেতু পি এ লম্ব কি? ও এ। সুতরাং পি এ ও ইজ ইকুয়াল টু, যদি এটা লম্বই হয় তাহলে এখানে কোণ কত? 1 সমকোণ, ঠিক আছে? 1 সমকোণ, বোঝা গেল? এখন দেখো তদ্রূপ কি পিবিও সমান সমান কত? 1 সমকোণ, 1 সমকোণ। তদ্রূপ পিবিও সমান 1 সমকোণ। তাহলে আমরা বলতে পারি পিএও ও ত্রিভুজ পিবিও উভয়ই সমকোণী ত্রিভুজ, নাকি? উভয়ই সমকোণী ত্রিভুজ, উভয়ই সমকোণী ত্রিভুজ। ধাপ 2, ত্রিভুজ পিএও ও ত্রিভুজ পিবিও সমকোণী ত্রিভুজ দ্বয়ের সমকোণী ত্রিভুজ দ্বয়ের মধ্যে অতিভুজ ওপি ইজ ইকুয়াল টু অতিভুজ ওপি, দুইটারই তো অতিভুজ ওপি, হ্যাঁ? তারপরে কি লিখবা? ও এ ইজ ইকুয়াল টু ও বি, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে অতিভুজ বাহু সর্বসমতা হয়ে গেছে, অতিভুজ বাহু সর্বসমতা। তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম, পিএও সর্বসম ত্রিভুজ পিবিও। সুতরাং এখন আমাদের দরকার কি? এখন আমরা সমান নিতে পারবো কোণ, বাহু, যা বাকি আছে, বাকি সবগুলো সমান নিতে পারবো। যেটা দরকার সেটা নেবেন। বাহু নিলে প্রমাণ হয়ে যাচ্ছে পিএ ইজ ইকুয়াল টু পিবি। পিএ ইজ ইকুয়াল টু কি? পিবি। একটা বাহু দেখানো বাকি ছিল সমান, আগে তো দুইটা দেখাই বলছি, তাই না? প্রমাণ হয়ে গেল। এটা এতটাই সোজা এবং ইম্পর্টেন্ট, বোঝা গেল? তো এ পর্যন্তই। এই দুইটা জ্যামিতি প্রমাণ করে আসবো।